ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। সিলেটে মঙ্গলবার দুটি পৃথক সেশনে প্র্যাকটিস করবে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম সেশন, যেখানে দৃষ্টি কেড়েছে পেসারদের প্র্যাকটিস। পেস বোলিং কোচ শন টেট এবং মোহাম্মদ সালাউদ্দিন জুটি বেঁধে তাসকিন মোস্তাফিজ শরীফুলদের নিয়ে করেছেন 2 ঘন্টা লম্বা সেশন। সন্ধ্যা 6টায় আবারও দ্বিতীয় সেশনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মায়ের দোয়া ক্রিকেট দল, এদের দিয়ে আর কিছুই হবে না, লর্ডস উপাধি, এমন অনেক সমালোচনা, হতাশা, গ্লানি পেছনে ফেলে ছুটে চলতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। হয়তো এমনই এক পণ করে এবার এশিয়া কাপের জন্য কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঢাকার পর সিলেটেও চলছে লিটনদের ক্যাম্প। ঢাকায় ফিটনেস ক্যাম্প করে আসায় সিলেটে বাড়তি গুরুত্ব পাচ্ছে স্কিল ট্রেনিং। সোমবারের অনুশীলনে বাড়তি দৃষ্টি কেড়েছে পেসারদের অনুশীলন। পেস বোলিং কোচ শন টেট কাজ করবেন তাসকিনদের সাথে, সেটাই স্বাভাবিক। কিন্তু টেইটের সাথে জুটি বেঁধে 2 ঘন্টার লম্বা সেশনের প্রায় পুরোটা সময় পেসারদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিনও। হয়তো প্রশ্ন জাগছে, গত কয়েক বছরে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট পেস, তাহলে কেন তাদের নিয়ে এত ভাবনা? কিন্তু বাস্তবতা বলছে পেসারদেরও উন্নতির যথেষ্ট সুযোগ আছে। বিশেষ করে পেস সহায়ক উইকেটে অনেকটাই কার্যকারিতা হারান তারা, হয়তো সেটা নিয়েই হচ্ছে কাজ। যেমন পেসার শরীফুল ইসলামের কথা ধরুন, বাংলাদেশ দলের উইকেট টেকিং বোলারদের অন্যতম একজন তিনি। দলের বড্ড প্রয়োজনে প্রায়শই ব্রেক থ্রু এনে দেন এই বাঁহাতি, কিন্তু মাঝে মাঝেই হয়ে যান খুবই ব্যয়বহুল। যেমন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের তৃতীয় টি-20তে 4 ওভারে 50 রান দিয়েছিলেন শরীফুল। আবার সাইফুদ্দিনের কথা ধরুন, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের শেষ টি-20তে দারুণ প্রথম স্পেলের পর স্লগে 1 ওভারেই দিয়েছিলেন 19 রান। সেই সমস্যাগুলো কাটাতেই কোচিং স্টাফদের প্রয়াস। প্রায় প্রতি বলে বলে পেসারদের গাইড করেছেন টেইট সালাউদ্দিন জুটি। ঠিক একইভাবে স্পিনারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচ মুশতাক আহমেদ। তবে বিসিবির এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণার পরও এখনও ক্যাম্পে আছেন প্রাথমিক স্কোয়াডের সব ক্রিকেটারই। জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিন অনুশীলন করেননি শামীম পাটোয়ারি। এদিকে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিসিবির দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা 6টায় বিসিবি এইচপির বিপক্ষে ব্যাট বলের যুদ্ধে নামবে লিটন দাসরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। এশিয়া কাপের ক্যাম্প এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট টিম। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসিনুর, আমার স্পেসিফিক 2টা বিষয়ের উপর প্রশ্ন। প্রথমত হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের খেলা, বাংলাদেশের প্রত্যেকটা খেলাই রাতের বেলা, বাংলাদেশ রাতের বেলায় প্র্যাকটিস করছে। আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি যে সংযুক্ত আরব আমিরাতে রাতের বেলা প্রচুর পরিমাণের ক্যাচ ড্রপ হয়। কোনো কোনো ভেন্যুতে ফ্লাড লাইটের সমস্যার কারণে ক্যাচ ড্রপ হয়, কোনো কোনো ভেন্যুতে আবার ডিউ ফ্যাক্টরের জন্য ক্যাচ ড্রপ হয়। লাস্ট টাইম বাংলাদেশ যখন সংযুক্ত আরব আমিরাতে খেলেছে, ডিউ ফ্যাক্টর ভুগিয়েছে অনেক বেশি মাত্রায়। সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস সেশনগুলোতে আসলে কতটুকু তৎপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে? আমি সিলেটে এসেছি গতকাল রাতে, আজকে থেকে অনুশীলন কভার করছি। আজকে 2 পার্টে অনুশীলন যে করা হয়েছে, আমি একটা প্রতিবেদনও তৈরি করছি। দিনের প্রথম ভাগে যে অনুশীলনটা হয়েছে সেখানে কিন্তু কোনো ফিল্ডিং অনুশীলন হয়নি, কিন্তু ইভিনিং সেশনের শুরুতেই, অর্থাৎ ফ্লাড লাইটের আলোতেই মাগরিবের নামাজ পড়ে রাতে যেই অনুশীলন শুরু হয়েছে সেখানে প্রথমেই কিন্তু একটা ফিল্ডিং সেশন হয়েছে এবং সেখানে লং ক্যাচিং, শর্ট ক্যাচিং, থ্রোয়িং, এই ধরনের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আসলে ব্যাটিং অনুশীলন চলছে, কিন্তু আপনার প্রশ্নের প্রেক্ষিতেই বলছি, ক্যাচিংটাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনি যেই সমস্যার কথা বলছিলেন নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টও সেগুলো অ্যাকনোলেজ করেছে এবং আমার মনে হয় সেই হিসেবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। হাসিনুর, একটু জানতে চাই, আপনি আপনার রিপোর্টে বলছিলেন যে প্রাথমিক স্কোয়াডে থাকা যে ক্রিকেটাররা ছিলেন তারা এখনও দলের সঙ্গে আছেন এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত হওয়ার পরও। এটা কি কোয়ালিটি প্র্যাকটিস এনশিওর করার জন্যই এমন করা হচ্ছে? আগামীকালকে আমরা এই সবার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু মাঠের অনুশীলনটা দেখাতে চাই। এই মুহূর্তে ব্যাটিং অনুশীলন হচ্ছে, সৌম্য সরকার এবং লিটন দাস আছেন ক্রিজে। আপনার প্রশ্নের উত্তর যেটা আপনি বললেন,
আগামীকালকে বাংলাদেশ দলের একটা আজকে এই মুহূর্তে ম্যাচ সিনারিওতে ব্যাটিং হচ্ছে, আগামীকালকে একটা প্রস্তুতি ম্যাচ আছে, বলা হচ্ছে বিসিবি এইচপি দলের সঙ্গে। আমার মনে হয় সেই প্রস্তুতি ম্যাচের জন্যই আসলে এই ক্রিকেটারদের রেখে দেওয়া হয়েছে। এর বাইরেও যারা সিলেটেড ক্রিকেটার আমি দেখছিলাম, রিজাউর রহমান রাজা, তিনি ইন্ডিভিজুয়ালি এখানে রানিং করছিলেন, অর্থাৎ যারা স্কোয়াডে নেই তাদের অ্যাগেনস্টে যারা স্কোয়াডে আছেন তাদের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ হবেন। সৌম্য সরকার ব্যাটিং করছিলেন, তিনি স্ট্যান্ড বাই হিসেবে আছেন দলের সঙ্গে। তবে আমি জানি না কতটুকু সময় আছে। ব্যাটিং যেই সেশনটা আছে সেটার বিষয়ে একটু দর্শকদের ধারণা দিতে চাই। ব্যাটিং সেশনটা শুরুতেই একদম তানজিদ তামিম এবং আমাদের পারভেজ ইমন শুরু করেছেন, কিন্তু বাংলাদেশ দল টানা স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে। সেটা শুরু করেন শেখ মেহেদি এবং নাসুম আহমেদ করেছেন, এর পরিবর্তে ওয়াসি সিদ্দিকী, নেটে যারা নেট বোলার আছেন স্পিনার, লেগ স্পিনার, তাদেরকে দিয়েও কিন্তু বোলিং করানো হয়েছে এবং ব্যাটাররা একাধিকবার বিট হয়েছেন এবং যখন বিট হয়েছেন তখন তাদের একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, তখন তাদের রানিং বিটুইন দ্য উইকেট করা হয়েছে। একটু আগে লিটন দাস যখন ব্যাটিং করতে নামছিলেন তিনি শেখ মেহেদির প্রথম বলে বোল্ড হয়ে গিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে খুব সম্ভবত আমি এক্স্যাক্ট কাউন্ট করতে পারিনি, 8 থেকে 10 রানের যে রানিং হয় সেটা করা হচ্ছিল। তো এরকম মজার কিছু ইনক্লুশন বা পানিশমেন্ট দেওয়া হচ্ছে, যারা ভালো করছে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, যারা খারাপ করছে তাদেরকে এই ধরনের ছোটোখাটো পানিশমেন্ট দেওয়া হচ্ছে। ছোট্ট করে হাসিনুর একটা বিষয় জানতে চাইবো, আপনি তো গতকালকেই সিলেটে এসেছেন, উইকেট প্রিপারেশন সম্পর্কে আসলে কতটুকু ধারণা পেয়েছেন? আমরা জানি যে আমাদের কিন্তু একটা লং মনসুন চলছে এবং এই সময়টা উইকেট প্রিপারেশনটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় কিউরেটরদের জন্য। সামনে নেদারল্যান্ড সিরিজ আছে, আসলে কতটুকু বেটার উইকেট পাওয়ার সম্ভাবনা আছে বা প্র্যাকটিসও যতটুকু দেখছেন আসলে উইকেট কতটুকু প্রিপেয়ার্ড আছে? আমি একদম ধারণা দিতে পারছি না এই মুহূর্তে। আমি আজকে সেটা নিয়েই অনেক চিন্তা করছিলাম, কেননা সেন্টারের যে উইকেটগুলো আছে পুরোটাই ঘিরে রাখা হয়েছে রোপ দিয়ে এবং সেই ঘাসগুলো কিন্তু এখনও কাটা হয়নি। একদম দুই সাইডের যে উইকেট দুটো আছে সেই দুটাতেই ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন, কিন্তু আইডিয়ালি ম্যাচের যে মাঠের ফিল্ড গ্রাউন্ডের যে দৈর্ঘ্য তাতে একদম সাইড উইকেটে কিন্তু খেলা হওয়ার কথা নয়, তাতে এক পাশের বাউন্ডারি খুবই ছোট হয়ে যাবে। আমার মনে হয় সেন্টারের যে উইকেটগুলো রিজার্ভ করে রাখা হচ্ছে সেগুলোতেই খেলা হবে। উইকেট খুব সম্ভবত প্রিপেয়ার্ডই আছে, ঘাসটা কাটা হয়নি, হয়তো শেষ মুহূর্তে ঘাসটা কেটে রোলিং করা হবে, কেননা বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি। ম্যাচ শুরু হতে যেহেতু এখনও কয়েকদিন সময় বাকি আছে, আমার মনে হয় ভালো একটা স্পোর্টিং উইকেট যেমন এশিয়া কাপে হবে সেই ধরনের উইকেট তৈরি করার চেষ্টা করছে ম্যানেজমেন্ট, তবে এখনও উইকেট সম্বন্ধে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। হাসান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে হাসিনুর রহমান আমাদের সহকর্মী যুক্ত ছিলেন এবং ফ্লাড লাইটের আলোয় বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করছে সেই ব্যাপারে আমাদেরকে বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন। গতিময় টি-20তে উন্নতি করতে স্কিল এবং মেন্টালিটির প্রতি জোর দেওয়ার পরামর্শ সাকিব আল হাসানের। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দ্রুত মানিয়ে নিতে তরুণদের প্রতি তাগিদ দিয়েছেন এই অলরাউন্ডার। স্বীকৃত টি-20তে প্রথম ক্রিকেটার হিসেবে 500 উইকেট নেওয়ার পাশাপাশি 7,000 রানের ডাবল পূরণের কীর্তি গড়ার পর এসব কথা বলেছেন সাকিব আল হাসান। দিনকে দিন ক্রিকেটের প্রধান ধারা হয়ে উঠছে টি-20 ফরম্যাট। টেস্টের গাম্ভীর্য আর ওয়ানডের ক্লাসিক সৌন্দর্য টিকে থাকলেও বিশ্বজুড়ে ক্রিকেটের আবেগ এখন এই ছোট ফরম্যাটেই সবচেয়ে বেশি সাড়া ফেলে। এবার জনপ্রিয় এই ফরম্যাটের ইতিহাসে প্রথম বাঁহাতি হিসেবে 500 উইকেট নেয়ার কীর্তি গড়লেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, 500 উইকেট নেয়ার পাশাপাশি 25 রান করে 7,000 রানের অনন্য এক ডাবল পূর্ণ করেছেন তিনি। দলের জন্য কিছু করতে পারাটা খুবই ভালো অনুভূত হয়, বিশেষ করে দলকে জেতাতে পারলে, যা আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয়। আরো 4টি গ্রুপ ম্যাচ আছে, সেখানেও আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে বিশ্বের ইয়াং অলরাউন্ডারদেরকেও টোটকা দিয়েছেন সাকিব। জানান নতুন ধারার টি-20-র সাথে পরিবর্তন করতে হবে মানসিকতারও। প্রতিদিনই ক্রিকেট বদলাচ্ছে। 10 বছর আগে টি-20 এত গতিময় ছিল না। প্রতিনিয়তই নিজেকে উন্নত করতে হবে, বিশেষ করে তাদের স্কিল ও মানসিকতা। আমার মনে হয় এভাবে পরিশ্রম করলে সফলতা আসবে। এদিকে ফ্যালকনসের হয়ে নিজের অলরাউন্ডার নৈপুণ্য দিয়ে হয়েছেন ম্যাচ সেরা। স্বীকৃত টি-20তে 44তম ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি। সাকিবের সমান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে যৌথভাবে 5ম স্থানে আছেন আন্দ্রে রাসেল। আর সর্বোচ্চ 60 বার ম্যাচ সেরা হয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংস্করণের জন্য বুয়েটের কাছে মাস্টার প্ল্যান চেয়েছে এনএসসি।
সোমবার দুপুরে বিসিবিতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, এনএসসি কর্মকর্তা এবং বুয়েট প্রতিনিধিদের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবি সূত্রে জানা গেছে, মাস্টার প্ল্যান পেলে দ্রুতই শুরু হবে এই ভেন্যুর কাজ, তবে এটি দীর্ঘমেয়াদী প্রকল্প। সোমবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের প্রতিনিধি দল, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রায় 3 ঘন্টার বৈঠক, যেখানে আলোচনার মূল বিষয় ছিল ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার। এ ব্যাপারে গণমাধ্যমে কেউ কথা না বললেও জানা গেছে, বুয়েটের কাছে সংস্কারের ব্যাপারে মাস্টার প্ল্যান চেয়েছে এনএসসি। দ্রুতই সেই প্ল্যান পেলে শুরু হবে সংস্কার কাজ। পানি যাতে জমে না থাকে সেজন্য মাঠ উঁচু করা কিংবা জরাজীর্ণ গ্যালারি ঠিক করার বিষয় নিয়েই হবে এই মাস্টার প্ল্যান। তবে ধারণা করা যাচ্ছে, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায় লাগবে লম্বা সময়। বুয়েট থেকে মাস্টার প্ল্যান পেলে কয়েক ধাপে বৈঠক শেষে সেই পরিকল্পনা অনুযায়ী বাজেট এবং নির্ধারণ হবে সময়। আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে আমাদের শাহিন নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠের অবস্থা অত্যন্ত করুণ। এর আগে রোববার ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শনে যান বিসিবি সভাপতি। স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আক্ষেপ করেন আমিনুল ইসলাম বুলবুল। উইকেট বাড়ানোর পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথাও জানান বিসিবি বস। প্রায় 1 দশক ধরে খেলা হয় না ফতুল্লা স্টেডিয়ামে। বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতায় বছরের পর বছর অধিকাংশ সময় ডোবায় পরিণত হতো নারায়ণগঞ্জের এই ভেন্যুটি। এর আগে ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার নিয়ে অনেকবার আলোচনা হলেও তার রূপ নেয়নি বাস্তবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় দলের ক্যাম্পে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স। সৃষ্টি রাখছেন শন টেইট, মোহাম্মদ সালাউদ্দিনরাও, কিন্তু তারপরও হঠাৎ করে নাহিদ রানা যেন হারিয়ে গেছেন জাতীয় দলের রাডার থেকে। এশিয়া কাপের দলে তো নেই, সবশেষ কয়েক সিরিজেও রানা ছিলেন ব্রাত্য। কিন্তু কেন, জানানোর চেষ্টা করেছেন সহকর্মী হাসিনুর রহমান। নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের হালের পেস সেন্সেশন। দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলাটা শুরু হয়েছিল নাহিদের, কিন্তু হঠাৎ করেই যেন পাতপ্রদীপের আলো থেকে হাওয়া নাহিদ রানা। কোথাও নেই তিনি, সবশেষ কয়েক সিরিজের দলেও ছিলেন না, নেই নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের স্কোয়াডেও। কিন্তু কেন হঠাৎ করেই এমন আড়ালে চলে গেলেন নাহিদ রানা? চলুন জানার এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই প্রশ্ন জাগতে পারে, ইনজুর্ড নয় তো রানা? উত্তরটা না, শতভাগ ফিট। বিসিবির ফিটনেস টেস্টে সেরা টাইমিং ছিল এই পেসারের। তাহলে কেন রানা নেই সবশেষ কয়েক সিরিজের দলে? রানার আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু টেস্ট দিয়ে 2024 সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিল তার। প্রথম টেস্টের 2 ইনিংসে 5 উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন নাহিদ রানা। এরপর পাকিস্তান সিরিজ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান রানা। টেস্টের ধারাবাহিকতায় ওয়ানডে ও টি-20তেও অভিষেক হয়। 4 ওয়ানডেতে মাত্র 5 উইকেট নেন রানা। একমাত্র টি-20তে আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিলেও দিয়েছিলেন 50 রান। সাদা বলে চাপাই এক্সপ্রেসের এই পরিসংখ্যানে মেলে উত্তর। রানার মূল শক্তি গতি, যা টেস্টে খুবই কার্যকর। শ্রীলঙ্কায় লাস্ট যে টেস্ট খেলছে 2টা, তো টেস্টে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি নাহিদ রানার যে পেস বা যেটা ছিল কিছুটা খানিকটা কম, এফোর্ট যেগুলো থাকে ওগুলো আমার কাছে মনে হচ্ছে খানিকটা কম। সেগুলো নিয়ে কথা বলছি, লাস্ট কিছুদিন আগে সেটা নিয়ে কাজও করছি, তার সাথে কিছু আলোচনা করছি, কথা বলছি যে কোনো সমস্যা কিনা। সেই ইনজুরি থেকে কোনো সমস্যা নেই, সব কিছু ওকে। হয়তো বা কোনোভাবে মেন্টালি বা কোনো ডিস্টার্ব বা কোনো কিছু ছিল হয়তো বা, এই কারণে অ্যাকচুয়ালি এফোর্ট যে দেওয়া দরকার ছিল সেই জিনিসটা থেকে মনে হয় একটু কাট ডাউন ছিল। তবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমার বিশ্বাস যখনই যে সিরিজ খেলবে এবং ক্রিকেট বোর্ড সুযোগ দিবে, খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। কিন্তু সাদা বলের খেলায় সফল হতে গতির পাশাপাশি আরও ভেরিয়েশন প্রয়োজন। সেটা আনতেই নাহিদ রানার সাথে কাজ করছেন দলের কোচিং স্টাফরা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে নেই, কিন্তু তারপরও নাহিদ রানাকে নিয়ে খুব সিরিয়াস পেস বোলিং কোচ শন টেইট। মঙ্গলবারের ক্যাম্পে রানাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন তিনি। এছাড়াও রানাকে দেখভাল করছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এদিকে সোমবার জাতীয় দলের ট্রেনিং সেশনে যখন অন্যান্য ক্রিকেটাররা মূল মাঠে অনুশীলনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের আউটারে নেট সেশনে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।
লিস্টে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। জাতীয় দলের বিভিন্ন ইউনিট এখানে নিয়মিত ক্যাম্পও করে। তবুও বিকেএসপি ড্রেনেজ সিস্টেম উন্নত না, ফ্যাসিলিটিস জন্যই পর্যাপ্ত। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছে ফ্যাসিলিটিস বাড়ানোর দাবি জানিয়েছেন বিকেএসপির মাঠ কর্মীরা। নারী দল বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে বিকেএসপিতে। বছরের অনেকটা সময়ই তারা এখানে ক্যাম্প করে। বিকেএসপি বয়স ভিত্তিক জাতীয় দলের এক প্রকার ঘরবাড়িও, হয় ঢাকা লিগ, জাতীয় লিগের খেলাও। পুরুষ জাতীয় দল থেকে শুরু করে বিপিএল এর দলগুলোও এখানে প্রি সিজনের ক্যাম্প করে। বিকেএসপি সবসময় তাই বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের বন্ধু। প্রশ্ন ওঠে, সেই দুঃসময়ের বন্ধুর ঠিকঠাক কদর কি বিসিবি করছে? নিয়মিতভাবে বিকেএসপির যে 3 ও 4 নম্বর মাঠে টপ লেভেল ক্রিকেট হয়, সেখানকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত না, ফ্যাসিলিটিসও নেই পর্যাপ্ত। বিকেএসপির দীর্ঘদিনের কোচ, একসময়ের ক্রিকেট উপদেষ্টা এবং বিসিবির বর্তমান পরিচালককে বিকেএসপিতে পেয়ে সেই আক্ষেপের কথাই শুনিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। ওদের কাজের ধরনটা খুব কষ্টকর একটা কাজের ধরন, আর বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে বৃষ্টি হয় এত, এবং বৃষ্টির মধ্যে খেলা চালানোটা খুব কঠিন। হঠাৎ করে বৃষ্টি আসে, পুরো মাঠ কাভার করো, আবার উঠাও, মাঠ ঠিক করো, সেই ভোরবেলা আসতে হয় ম্যাচের দিনে, আবার ম্যাচ শেষ করে আবার ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। সো ইটস এ ডিফিকাল্ট জব, এবং ওদের শুক্রবার শনিবার ওইসব দিনেও কাজ করতে হয়, কিন্তু সেজন্য তারা হয়তো আলাদা তেমন কিছু পায় না। এই ব্যাপারগুলো এগুলো নিয়ে আলাপ হয়েছে। জানা গেছে বিসিবি পরিচালকের কাছে মাঠ ঢাকার জন্য 2 মাঠেই উন্নত মানের কভারের দাবি জানিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। বিকেএসপির স্টোর রুম মাঠ থেকে অনেকটা দূরে, তাই তো মাঠের কাছাকাছি একটা স্টোর রুমের দাবিও জানিয়েছেন তারা। আমার মনে আমাদেরও দেখা দরকার তাদের এই পরিশ্রমটা যেন আমরাও যথাযথভাবে তার মূল্যায়ন করি, সেটা দেখা খুব জরুরি। সো আশা করছি, আমি কি আলাপ করবো গ্রাউন্ডসে যারা কাজ করেন, কাউন্সিল চেয়ারম্যান আছেন, তার সাথে আলাপ করবো যে এখানে কিছু করার আছে কিনা, তারা কী চিন্তাভাবনা করছেন এইসব ব্যাপারে। কারণ এদের সন্তুষ্টিটা জরুরি, তাতে মাঠগুলো ভালো থাকবে, উইকেটগুলি ভালো থাকবে, এদের স্যাটিসফ্যাকশনটা জরুরি। বিসিবির নতুন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংকে দিয়ে বিকেএসপির কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের প্রশিক্ষণের ব্যবস্থাও করার প্রতিশ্রুতি দিয়েছেন একসময় এখানকার কোচ আর বর্তমানেই বোর্ড পরিচালক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।